জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি হুজুর, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের 9টা করে ভয়েস যেটা বাকি ছিল সবার মোকাম্মল হয়ে গিয়েছে? জি না, আহ, মাখরাজ তো আমার হয়নি হুজুর। মাখরাজ মাখরাজের তো করা হয়নি। মাখরাজের কথা বলছি না। পেছনে যে 9টা অনুশীলন একটা দুটো করে সব বাকি ছিল, সেগুলো কমপ্লিট তো? জি হ্যাঁ জি জি হুজুর। না complete। হুজুর, ভয়েস করা হয়নি। মাখরাজের বিষয়টা কি বলেন তো? মাখরাজের প্রসেসটা শুধু আপনাদের সামনে তুলে দিচ্ছি, তিনটে চারটে করে পাঁচটা করে। এই প্রসেস শেখা থাকলে আপনি লাইফ টাইম মাখরাজের মানে অক্ষরের আদায়গী নিয়ে আপনি মশ করতে পারবেন, যে আমি কফটা কিরকম ভাবে উচ্চারণ করব। আপনি প্রসেস যদি না জানেন তো কিভাবে উচ্চারণ করবেন? পারবেন না, সারা জীবন চেষ্টা করলেই পারবেন না। প্রসেস জানতে হবে যে আমি কফটা কিরকম ভাবে উচ্চারণ করব। সারাদিন যদি আপনি কফ কফ করে চিল্লান, আপনার কিন্তু কফের মাখরাজ আদায় হবে না। কেন? কফটা লিখতে গেলে বাংলায় থেকে এমনি কিভাবে লিখতে হয় বলেন তো? কফ লিখতে গেলে ক ফের ফ। তাহলে এখানে যদি ভেঙে বলি, ক যুক্ত অ যুক্ত ফ, কফ। উর্দুতে গেলে লিখতে গেলে কফ আলিফ ফা। তাহলে এখানে তো তিনটে অক্ষরের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে, কফের, আলিফের, ফার। তাহলে কফ উচ্চারণ করতে গেলে তিনটে অক্ষরের মাখরাজ আদায় করলে তবে কফ উচ্চারণ হবে। মানে তিন জায়গায় আমার যেতে হচ্ছে। কিন্তু যদি আমি স্পেসিক্যালি শুধু বলি কফের মাখরাজ, যে জীবের গোড়া ওপরে তালুতে লেগে উচ্চারণ হয়, শুধু এটা আমি আদায় করব, তো শুরুতে একটা হামজা লাগাবো, আর ওই যে অক্ষরটার মাখরাজ আদায় করবো সেটাকে সাকিন বানিয়ে দেবো। হামজার উপরে জাবাত থাকবে, বা জেদ থাকুক বা পেশ থাকুক, যাই থাক, কোনো অসুবিধা নেই। আক বা ইক বা উক, এই যে এই যে কফটা আদায় করছি, তখন দেখা যাচ্ছে জীবের গোড়াটা ওপরে তালুতে লেগে একটা মানে আদায়গী হচ্ছে। আক, পুরো জীবের গোড়া ওপরের তালুতে লেগে যাচ্ছে পুরো। আমি যেন স্পষ্ট বুঝতে পারছি, আমার লাগছে আক, ওই যে লেগে আমি ধরে নিচ্ছি আবার। তো এইটা হয়তো আপনার প্রথমে জীবের গোড়া উপরে তালুতে যাচ্ছে না, মস করতে 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 একদিন ঠিক যাবে। তাহলে এটা যে একদিনের কাজ, আজকের পড়া দিয়েছি বলে আজকের আপনার করে নিতে হবে, এছাড়া আর অন্যদিন না। প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। আপনি মনে করছেন আজকের আমি একটা অক্ষরের মাখরাজ মস করব, একটা, সারাদিনে একটা করলে 29 দিনে 29টা অক্ষরে যদি আদায়গী সহি হয়ে যায়, এর থেকে আর বড় জিনিস কিছু আছে? অনেকজন 10 বছর মস করেও তো অক্ষরের মাখরাজ আদায় হয় না। তো প্রসেস যেটা শিখিয়ে দিচ্ছি, এই প্রসেসে আপনাকে একটা রুলস বানাতে হবে, যে আজকের আমি ছোট হা, গলার শুরু থেকে যেটা উচ্চারণ হয়, এর আদায়গী করব ইনশাআল্লাহ। তাহলে বই নিয়ে বসে করতে হয় না কিন্তু। আহ, চলতে ফিরতে, রাস্তায় চলতে ফিরতে আহ, আহ, দেখছেন না? আহ হয়ে যাচ্ছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাহলে গলার মাঝখানে যাচ্ছে, ওটা নিচে নামাতে হবে, এই খালা জায়গায় আনতে হবে। আহ, বুকের যেন একটা শব্দ মানে আওয়াজ হবে, আহ, আহ। তো এই যে চলতে ফিরতে উঠতে বসতে এটা করতে করতে দেখবেন আপনার ছোট হার আদায়গী হচ্ছে, এবং অটোমেটিক্যালি কোরআন যখন আপনি পড়ছেন, ছোট হার জায়গায় ছোট হাই বেরিয়ে যাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহ, ওখানে ছোট হা আছে, তাহলে আপনাকে ইহ হবে না ওখানে, ইহ, ইহ। তো আদায়গী করতে করতে দেখবেন কোরআন পড়ার সময় ছোট হাটা ছোট হাই জায়গায় থেকেই উচ্চারণ হবে। এটা হলো মূল কথা। মাখরাজ নিয়ে কেউ টেনশন করবেন না যে মাখরাজ মুখস্থ হয়নি, কি হলো, হাই হলো, যায় গেল, ওসব না। মাখরাজ নিয়ে সারা জীবন মশ করতে হয়, একটা করে অক্ষর নিয়ে মশ করতে হয়। হুম। এর আমরা তো আর একটা করে অক্ষর নিয়ে আর আপনাকে নিয়ে প্রসেস শেখাবো না। প্রসেসে আমি হয়তো 6টা মাখরাজ একসাথে দিয়ে দিয়েছি, প্রসেস শিখিয়ে দিয়েছি, আপনি সবকের দিন ওইটা একবার দেখে নিয়েছেন। শেষ হয়ে যাওয়ার পরে ধরো আমি আর মাখরাজ যাচ্ছি না, আমি পড়েই আগে যাচ্ছি। আপনার কাজ কিন্তু সারা জীবনে একটা রুলস বানানো, যে আমি প্রত্যেক দিন রাস্তায় চলতে চলতে একটা অক্ষরের মাখরাজ নিয়ে আমি মশ করে করে যাবো। আরে যতবার মশ করবেন ততবার একটা করে অক্ষরের আদায়গী হয়ে যাবে, মানে 100 নেকি আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সওয়াব তো আছেই আছে, ফের কোরআনের শুদ্ধতা আছে।
আমরা এই যে আলিফ বা পড়ছি, মানে এই যে শুনছি বা পড়ছি বা পড়াচ্ছি, প্রতিটা অক্ষরের 100টা করে নেকি। চিন্তা করতে পারবেন কত নেকি হয় সারাদিনে? যারা এই 10টা 20টা 30টা করে ভয়েস করছেন, হ্যাঁ, কতগুলো করে নেকি ঢেরে জমা হচ্ছে। এত নেকি, তলবিলেমের মতো নেকি কোনো আমলে হয় না। আচ্ছা, আজকের আবু তৈয়েব ভাই, তাহলে আপনাকে যদি আমি বলি 6 নম্বর মাখরাজ কোন কোন অক্ষরের মাখরাজ, তাহলে আপনি কি বলবেন? জিম শিন জি। ইয়ার মাখরাজ, তাই না? হুম, হুম। 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়ার মাখরাজ। যদি আমি বলি তাহলে কোথায় থেকে উচ্চারণ হয়, আপনি তাহলে কি বলবেন? জিহ্বার মাঝখান ওপরে তালুতে লেগে উচ্চারণ হয়। তাহলে উচ্চারণ করে দেখান। তাহলে কিরকম করতে হবে? জিমের মাখরাজ আজ, শিনের মাখরাজ আশ, ইয়ার মাখরাজ আই। এই প্রসেসটা হয়তো অনেকের এখনো জানা, মানে বুঝতে পারছে না কিভাবে বলবো। সেই জন্য আমি এটা মানে ধরে আপনাদেরকে মশ করাচ্ছি। ধরুন আমি বললাম, চলেন কাফের মাখরাজ বলেন। জি, কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়ায় থেকে একটু সামনের দিকে সরে এসে ওপরে তালুতে লেগে উচ্চারণ হয়। ওই বোখানে যেটা লেখা আছে ওইটা মুখস্থ করলে জীবনে মুখস্থ থাকবে না। একদম মানে পরিভাষায় মুখস্থ করতে হবে। আমার নিজের মতন ভাষায় করে আমি মুখস্থ করে নেবো, আমার নিজের মতন করে সেই যে নেবো আমি। তাহলে কি, জিভের গোড়ায় থেকে একটু সামনের দিকে আসতে হবে। যেমন আমার জিভ আছে এই গোড়াটা, এই তাহলে একটু সামনের দিকে যেতে হবে, গিয়ে এইটা ওপরের তালুতে লাগবে, লেগে উচ্চারণ হবে, ব্যাস। এবার কি উচ্চারণ করে দেখিয়ে দিতে হবে, আক, আক। আচ্ছা, বড় কবের মাখরাজ বলেন তো। বড় কবের মাখরাজ, জি, জিভের গোড়াটা ওপরের তালুতে লাগবে, এইভাবে উচ্চারণ হয়। চলো উচ্চারণ করে দেখান। আক, আক। দেখুন, আর শুধু কপ কপ করলে হবে না, তখন শুরুতে হামজা এনে কবের ওপর সাকিন করে উচ্চারণ করে দেখাতে হবে। আচ্ছা, এই যে প্রসেসটা আমি বললাম, কার কার বুঝিয়ে আসেনি বলেন? যার বুঝিয়ে এসছে চুপ করে থাকেন, যার বুঝিয়ে আসেনি বলেন। আশা করি সবার বুঝিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। চলেন আজকের সব আমরা বুঝে 7 নম্বর মাখরাজটা একটু দেখে নেবো। 7 নম্বর মাখরাজটা হলো দদ। এই দদের মাখরাজ হলো আমাদের এই জিহ্বার যে সাইড আছে না, এই জিহ্বার কিনারা বলা হয়। এই জিহ্বার সাইড তার বরাবর উপরে তালুতে, সেটা ডান দিকটা বাম দিকে, ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে। আমার যেমন বাম দিকে চলে, কারের ডান দিকে চলতে পারে। জিহ্বার কিনারা এই সাইডের মাড়ির গোড়ায় লাগবে, দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, মানে এই মাড়ির দাঁতের গোড়ায় লেগে উচ্চারণ হবে, মানে জিভটা সাইড বাই গিয়ে মাড়ির ধাক্কা লাগবে। অদ্দ, অদ্দ। তাহলে আমার বাম দিকে যায়, কারোর আবার ডান দিকে যেতে পারে, অদ্দ করলে করবে, যার যেটা মস্ক অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, 8 নম্বর মাখরাজ লামের মাখরাজ। আমাদের যে জিহ্বার কিনারা আছে, একটা হলো জিহ্বার কিনারা পুরোটা সাইডটা, সেটা জদের মাখরাজের সময় যাচ্ছে। কিন্তু জিহ্বার কিনারার যে একদম আগাটা, এই একদম জিহ্বার কিনারা কিন্তু তার আগাটা, সামনের উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত মানে সানায়া উলিয়া বলা হয় এই সামনের উপরের দুই দাঁত। এর যে পাশে যে দাঁত আছে, এই পাশের দাঁতের গোড়ায় লেগে উচ্চারণ হয় আল। আপনি দেখবেন আপনার জিভের আগাটা কিনারা এই সাইডে দাঁতের গোড়ায় চলে গেছে, এই জায়গাটায়। ও সামনে দুটো দাঁত বাদ দিতে হবে, দিয়ে তার পাশে এই পাশটায় যাবে। আর নুনের মাখরাজটা একদম সরল, জিভের আগা সোজাসুজি ওপরের তালুতে লাগবে। দেখেন আন, আন। আপনার জিভের আগা দেখেন ওপরের তালুতে লাগছে, জিভের আগাটা। আন, সকলে উচ্চারণ করে দেখেন, দেখে নেন জিভের আগা ওপরের তালুতে লাগছে কিনা দেখে নেন। আন, আপনার জিভের আগা ওপরের তালুতে লেগে যাচ্ছে। লেগেছে। হুম। আর 10 নম্বর মাখরাজ হলো র। এই রটা উচ্চারণ করার সময় আমাদের এই যে জিভের আগা আছে, এর আগার উল্টো পিঠ মানে এই নিচের দিকটা, তাহলে নিচের দিকটা উপরে উঠবে কি, আমাদের জিভটা এই শুয়ে আছে, নিচের দিকটা উপরে যাবে কি, জিভটা ঘোরাতে হবে, জিভটা ঘুরিয়ে গোল করতে হবে, করলে ওপরে তালুতে লাগলেই উচ্চারণ হয়ে যাবে র। আর, আর। আমরা দেখে জিভটা একটু ঘুরছে, ঘুরে গিয়ে ওপরে তালুতে লাগছে, তাহলে রটা পুর হয়ে রর উচ্চারণ হয়ে যাবে। জিভের আগার উল্টো পিঠ তার বরাবর ওপরে তালুর সাথে লেগে উচ্চারণ হয় র, র, র। আর,
আর আপনার জিভ ঘুরতেছে, দেখবেন জিভ ঘুরে উপরের তালুতে লাগছে, কিন্তু এটা র সোজাসুজি র ওপরে লাগলে নুন। খেয়াল রাখবেন, আর জিভের আগার ওপরের পিঠটা যদি ওপরে লাগে নুন, জিভের আগার নিচের পিঠটা যদি ঘুরে গিয়ে ওপরে লাগে র। জিভের আগা তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় 9 নম্বর মাখরাজ নুন, আর জিভের আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। তাহলে আজকের এই 4টে মাখরাজি আমরা মশ করলাম, এই অনুযায়ী একটু দেখে নেবো। তাহলে আপনাদের মশ করার বা গ্রুপে শোনানোর যদি মনে করেন, তাহলে কিরকম ভাবে শোনাবেন, যে আমি 7 নম্বর মাখরাজ দদের মাখরাজ শোনাচ্ছি। দদের মাখরাজ হলো জিহ্বার কিনারা বরাবর উপরের সামনের 2 দাঁতে যে পাশের দাঁত আছে তার গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। বা আমি নুনের মাখরাজ শোনাচ্ছি 9 নম্বর মাখরাজ জিহ্বার আগার জিহ্বার আগা তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হয়। বা রর মাখরাজ জিহ্বার আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয়। তো এই রকম ভাবে এগুলো তো মাখরাজ মুখস্থ করার নিয়ম। নিজের পরিভাষায় কি কিতাবে লেখা আছে ভাষা মুখস্থ করলে থাকবে না। আচ্ছা, তারপরে শোনানোর সময় এটাও যে যেমন আর শুরুতে হামজা লাগিয়ে বলে দিতে হবে যে আমি 10 নম্বর মাখরাজ শোনাচ্ছি, 10 নম্বর মাখরাজ রর মাখরাজ জিহ্বার আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হয়, যেমন আর। আমি 9 নম্বর মাখরাজ শোনাচ্ছি নুন, নুনের মাখরাজ কি জিহ্বার আগা তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হয়, যেমন আন। তো এইরকম বলে বলে দিতে হবে। পারলে আপনারা এরকম প্রসেসে, যে প্রসেসে আমি বললাম এই প্রসেসে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনারা একটা ভয়েস করে গ্রুপে শুনিয়ে দেবেন। একটা ভয়েস চালু করবেন, করে বলবেন আমি 1 নম্বর মাখরাজ শোনাচ্ছি। 1 নম্বর মাখরাজ হলো হামজাহার। হামজাহার মাখরাজ হলো গলার শুরু থেকে উচ্চারণ হয়, যেমন আহ আ। 2 নম্বর মাখরাজ হলো আইন হা। আইন হার মাখরাজ হলো জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয়, এই গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, যেমন আ আহ। 3 নম্বর মাখরাজ হলো গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়, গইন খ। এই গইন খর মাখরাজ আমি আদায় করছি, যেমন আগ আখ। এরকম। বুঝতে পেরেছেন প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সকল ভাই বুঝতে পেরেছেন তো? সকল ভাই, সকল ভাই কার নাম? আজহারউদ্দিন ভাইয়ের নাম নাকি? আজহারউদ্দিন, আওয়াজ বুঝতে পারবে। আজগার আলী ভাই আজহারউদ্দিন ভাইয়ের কিছু বলছেন না? গান খারাপ হুজুর, খুব গানটা খুব খারাপ আছে, সর্দি খুব গান খারাপ। ও, শরীর খারাপ? হম, তাহলে ঠান্ডা লেগে গেছে। আজকে আপনার সাথে মজাক করা যাবে না, টোটালি শরীর খারাপ আছে। না না, বলেন, অসুবিধা নাই। আজগার আলী ভাই ওই জন্য মিউট করে রেখেছে, কি আপনার জান খারাপ দেখে বুঝতে পেরেছে আপনার দোস্ত। না না, খুব মানে ঠান্ডা পড়েছে এইদিকে, নেপালের বর্ডার তো পুরো মানে বরফ, আমাদের এখান থেকে 2 কিলোমিটার বরফ পড়ছে সব। আল্লাহ ওই জন্য বাবা। খুব ঠান্ডা গিয়েছিলাম, বৃষ্টি পানি হচ্ছে আবার সব ও, এখানে। খুব ঠান্ডা তাহলে। হম। 2024 সালটা সব তো আমাদের সামনে থেকে অবহেলার সাথে তো চলে গেল, আর একটা দিন আছে। যতটুকু আমরা যা কিছু আমল করেছি ভাবতে হবে যে কমই হয়ে গিয়েছে। 2025 সালের আমরা টার্গেট নেবো ইনশাল্লাহ, যে এর থেকে ভালো হয়ে চলবো, এর থেকে বেশি ইবাদত করব, এর থেকে বেশি আল্লাহর পিয়ারা হব, সবকিছু বেশি। যেমন বিজনেসম্যান তারা 2025 সালে তারা গোল সাজিয়ে নিয়েছে যে আমাদের 2025 সালে আমাদের বিজনেসটা কোন জায়গায় নিয়ে যাব, কিরকম ভাবে চালাবো, কি করব। তাহলে আমাদের যাদের বিজনেস আছে তারাও সেই নেওয়া দরকার। তার সাথে সাথে এটাও সাজিয়ে নেওয়া দরকার যে আমি 2025 সালের মধ্যে আমার গোল হলো আমি যেন সুন্দর কারি সাহেবের মতন কোরআন তেলাওয়াত করতে পারি, আমার যাতে 2 রাকাত নফল নামাজ যেন স্টাক হয়। 2024 সালে আমি 50 রাকাত নামাজ পড়েছি নফল রেখাত, এই বছর যেন 52 রাকাত অন্তত হয়, কম যেন না হয়। তো এই রকম ভাবে আমাদেরকে গোল সাজাতে হবে। প্রতিদিন আমার মনে করে নেন 2 রাকাত করে নফল নামাজ একটা টাইমে পড়বো, 2024 সালে পড়িনি। এইরকম ভাবে একটা নিয়ত করে নিয়ে যখন আপনি সাল শুরু করবেন, ইনশাআল্লাহ আপনি পড়েন আর নাই বা পড়েন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দেবে। কি বলছেন বলেন? জি হুজুর। ইনশাল্লাহ পড়ো। নিয়ত করার ইনশাল্লাহ। কারণে, এই নেক নিয়ত করার কারণে আপনি হয়তো কর্মব্যস্ততার কারণে কোনোদিন পড়তেই পারলেন না,
তবুও আল্লাহ তাআলা বছরের শুরু থেকে আপনার খাতায় যে লিখে দিয়েছে যে বান্দা ব্যস্ততার কারণে পড়েনি, ওটা কেটে লাভ নেই, থাক। নিয়ত করার কারণে নেকি আমলনামায় লেখা হয়ে যায়। জি হুজুর, জি বলেন। বলছি ওই এই টাইমটা একই থাকবে স্যার? পড়ার আমি দেশের বাড়িতে যাবো, তো 1 ঘন্টা উপর নিচে হবে না? দেশের বাড়িতে গেলে কি 7টার সময় আপনারা কোনো ভোট থাকে নাকি? না, তাহলে না। হয়ে যাবে তো, গরম পড়লে আপনার এই 7টা মানে ফজরের নামাজের পরে দেখবেন 1-2 ঘন্টা পরে ক্লাস হচ্ছে। আর এখন হ্যাঁ, ঠান্ডা আছে বলে ফজরের নামাজের পরে যেন সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে আমার ক্লাসটা। গরম পড়ে গেলে হ্যাঁ, এই 7টা মানে আপনি মনে করবেন অর্ধেক দুপুর হয়ে গেছে। জি হ্যাঁ ঠিক ঠিক তো। তো ঠিক। ঘুম থেকে উঠবে না, সেই জন্য আর কি বলছে যে সকাল সকাল উঠাটা একটা কাজের বিষয়, ওই জন্য উঠে পড়বে। আর বাড়ি গেলে তো উঠবে না, ফজরের নামাজ পড়বে কিনা সেটাও একটা বিষয় আছে। আহ, ঠিক মোটামুটি ধরেছে, ইসমাইল ভাই একদম রাইট ধরেছে। ঘরে গিয়ে ফাঁকি মারা ধান্দা মারছে, হ্যাঁ। তাও মেন জায়গায় ফাঁকি, নামাজে ফাঁকি। হুম। চিন্তা ভাবনা করা হবে, যদি সেরকম অসুবিধা হয়, অনেকের হয় অসুবিধা, তবে সে চিন্তা ভাবনা করা হবে, রাত্রে ক্লাসে দিয়ে দেবো আপনাকে। এই যে এই যে মোসাদুল হক ভাই দেখছেন, ইসমাইল হক ভাই, ইসমাইল ভাই দেখছেন আপনার সাথে যে কত মানে হাসি খুশির সাথে আছে, তখন জুদা হয়ে হ্যাঁ, যাবেন, বন্ধুত্ব জুদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না না, এই গ্রুপেই থাক ভাইজান আমার। এখানে এই যে একসাথে পড়ছেন, এটা আন্তরিক মহব্বত হয়ে যাচ্ছে, যদিও কারের জেলার সাথে মিল নেই, আলাদা আলাদা, তারপরেও একটা কিন্তু সাথে সাথে একই গ্রুপে পড়া শোনাচ্ছেন, একই ভয়েস শুনছেন, একসাথে ক্লাস করছেন, ভালো লাগছে। থাকবো না, মানে জি 16 তারিখে আবার যাবো। ঠিক আছে, অসুবিধা হলে 2-1 দিন অসুবিধা হবে। না, না, হবে না, একটু উঠতে হবে। এই যুগে খুব হুজুর ব্যস্ত জানেন, আমাদের আমাদের হোটেল লাইনে নতুন বছরের এতটা ব্যস্ত যে মানে এখনই ডিউটি চলে যেতে হবে পড়া শেষ করে চলে। হুম। মানে নতুন বছরে খুব ব্যস্ত আমরা, হোটেল লাইনে সেফ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন বছরে খুব ব্যস্ত হুজুর, মানে এই দুদিন মানে এতটা ব্যস্ত যে মানে কি বলবো আপনাকে, প্রচন্ড ব্যস্ত। এই নতুন বছরে নতুন খ্রিস্টানদের যে উৎসব গেল, থেকে এত ব্যস্ত যে গ্রুপে পড়াও শোনাতে সময় পাচ্ছি না। আপনাদের এই হুম। লাইন আর হচ্ছে এই সোনার লাইনের ছেলেরাও প্রচুর ব্যস্ত থাকে, টাইমই পায় না হ্যাঁ, পড়াশোনার। মানে জিও আমাদের হোটেল লাইনে এতটাই ব্যস্ত যে একটু পড়ো ভাবছি, এমন কাজ চলে আসছে 25শে ডিসেম্বর থেকে 31 পর্যন্ত একদম প্রচন্ড ব্যস্ত হয়ে যাবে। ওই জন্য হালকা হালকা পড়া দিচ্ছি, বেশি পড়া দিচ্ছি না তো, ওই শুধু অল্প অল্প। মাখরাজের নিয়ে টেনশন করবেন না, মাখরাজ আমি প্রসেস শেখাচ্ছি, ওই অনুযায়ী আপনারা মস সারা জীবন করতে হবে, সারা জীবন পাশে থাকবে। শুধু প্রসেসটা শিখে নেন, যে মাখরাজের মসটা কিভাবে করব, মাখরাজ কিভাবে আদায় করব, মাখরাজ নিয়ে আমি কিভাবে চলাফেরা করব, এইগুলো শিখে নেন। বাকি এখানকার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে দিচ্ছি। দেখেন, ওখানে আমরা পড়েছিলাম মানে তাকতি নাম্বার 5-এ, যেটা শুরুতে পড়েছিলাম, লিন। লিন দুটো, ওয়াওলিন ইয়ালিন। ওয়াওলিনটা পড়েছিলাম, ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবাত থাকে তাকে ওয়াওলিন বলে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াওলিন বলে। ওয়াওলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কি? দুটো পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য, যে ওয়াও লিনের মধ্যে কোনো টান হয় না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ওয়াও মাদ্দার মধ্যে একালিপ টান হয়। 2 নম্বর পার্থক্য হারাকাতের পার্থক্য, যে ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকে এটা হলো ওয়াও লিন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে এটা হলো ওয়াও মাদ্দা। এই দুটো পার্থক্য আপনাকে খেয়াল রেখে লিন এবং মাদ্দার মধ্যে পার্থক্য করতে হবে, যে লিনের সম্পর্ক জাবারের সাথে আর মাদ্দার সম্পর্ক পেশের সাথে। যে ওয়াও সাকিন শুধু থাকলে হবে না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে না জাবার আছে এটা দেখতে হবে। পেশ থাকলে টান দিয়ে পড়তে হবে, জাবার থাকলে নরম আওয়াজে পড়তে হবে। আচ্ছা, ঠিক সেম ইয়ালিনের দেখেন, যে ইয়া সাকিনের ডান দিকে আমরা জের পড়েছিলাম ইয়া মাদ্দা, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জাবার এলে তাকে ইয়ালিন বলে। এই ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর যদি ইয়া সাকিনের ডান দিকে জের আসে তাহলে কিন্তু একালিপ টান দিয়ে পড়তে হয়, ওটা ইয়া মাদ্দা হয়ে যাবে। তাহলে এখানে ওখানে পড়ে এসেছি হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। এখানে পড়বো কি? হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, এই রকম ভাবে পড়বো।
আচ্ছা, প্রথম লাইনটা চলেন, মোসাদুল হক ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আল হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খ, খয়, জিম ইয়া জবর জয়, এটা কি বললেন? দাল দাল। ইয়া জবর দাই। হুম। সরি। আচ্ছা, এবারে পড়বেন শাহানুর আলম ভাই, পড়বেন এই লাইনটা। সবাই পড়বেন, জাল সবাই মিউট করে নেন, সবাই জাল পড়েন। ইয়া জবর রাই, র ইয়া জবর রাই, শাহানুর আলম ভাই আরেকবার খুলে নেন তো, আমি অল মুড মেরেছি, আপনার সমেত মিউট হয়ে গেছে, আমার দোষ এটা। জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, শিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর ছয়, দদ ইয়া জবর দয়, ত ইয়া জবর তয়। চলেন ইসমাইল ভাই পড়েন তারপরের লাইনটা। জয় ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গয়েন ইয়া জবর গয়, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই। তারপরের লাইনটা পড়েন, আজ জাহাঙ্গীর ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই। মাশাআল্লাহ, খুব সুন্দর, প্রত্যেকটা শুদ্ধ হয়েছে। নিচের লাইনটা একটু বিশেষ করে গুলায়, এটা একটু খেয়াল রাখবেন। ওয়াও ইয়াজবর ওয়াই, হা ইয়াজবর হাই, হামজা ইয়াজবর আই, ইয়া ইয়াজবর ইয়াই। ঠিক আছে। আচ্ছা, চলেন আবু তৈয়ব ভাই পড়েন প্রথমটা। এর ইজরা ওই ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওখানে যেরকম বলেছেন ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে ওয়াউলিন, অলিনকে সর্বদা হুম। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে বলবেন ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ব্যাস, সেম ইজরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়া জবর আই, নুন জবর না, হামজা ইয়া জবর আই, নুন জবর না, জাহাঙ্গীর ভাই আপনি আই মিউট না, করে পড়েন, মিউট করে জোরে জোরে পড়েন, অসুবিধা নেই। আই না। ইয়া সাকিনের ডান দিকে জবরকে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে করতে হয়, তার সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। মনের উপর জবর আছে, জবরটা হলো হালকা, সেখান থেকে করে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। যেমন আই নি, আই না, আই না। বুঝতে পারবো হুজুর? আচ্ছা, তারপরে পড়বেন আলম ভাই পড়বেন। এস কে আলম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়, সদ ইয়া যাবার সয়, হাফেজ ফু, সয় ফু। ইয়ে সাকিনের ডান দিকে যাবার আছে, এটাকে ইয়ালিন বলে, ইয়ালিন বলে। তার ওটাকে নরম হাতে একালি প্রদান তাড়াতাড়ি পড়তে হয়। পায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সয় ফু। আচ্ছা, আমার আসগার আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও ইয়া জবর ই,
ওয়াই। ওয়াই আওয়াও ইয়া জবর ওয়াই আবা ওয়াই হুম। হাজের হি আবা ওয়াই হি জি। হামজার উপরে যাবার আছে যাবার আর এটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ভাইয়ের উপরে যাবার আছে এগুলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ওয়াও ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে এটি ওয়াউলিন ইয়ালিন বলে ইয়ালিন এ বিনা টানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে হাই নিচে জের আছে যেটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমনটি হবে আবা ওয়াও হি আবা ওয়াই হি। ওই আবা ওয়াই হি হুম। সাফিরুল ভাই পড়েন তো তারপরে। সাফিরুল ভাই নেই। রফিকুল ইসলাম। ইয়া খারা যাবা ইয়া, লাম ইয়া যাবা লাই, ইয়া লাই, তা যাবা তা, ইয়া লাইতা, নুন ইয়া জান্নি, ইয়া লাইতানি। ইয়ার উপর খাড়া যাবার রয়েছে, এটি আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া সাকনের ডান দিকে যাবার রয়েছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপর যাবার রয়েছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে, একে এটি ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন ইয়া লাইতানি। যেখানে দেখছেন ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, এইটা খেয়াল রাখতে হবে সবসময়। আজহার উদ্দিন ভাই। আলিফ হামজা ও পেশ উ আউ। হামজা ও পেশ হামজা আও হামজা আও যাবার আও হাইয়া হাইয়া যাবার হাই আও হাই হুম। তা যাবার তা আও হাই তা জি। আও ও আলিফ হামজা হামজা ও যাবার ডান দিকে ও জের আসছে জেরটি সাকিনের হলো ডান দিকে যাবার আছে। আছে জবরটি হলো ইয়া যাবারটি না, একে ওয়াউলিন বলে। একে অলিন বলে অলিন বেশ, অলিনের এক সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয় হুম। নরম আওয়াজ সর্বদা তাড়াতাড়ি পড়তে হয় হাও আর হাও ও ইয়া ইয়াস ইয়ার ইয়ার ডান দিকে জের আছে জেরটি হলো যাবার, ইয়া অলিন সাকিনের ডান দিকে যাবার আছে, একে ইয়ালিন বলে। জবর আছে জবরটি হলো ইয়া একে ইয়ালিন বলে ইয়ালিন সর্বদা হালকা আওয়াজে পড়তে হয় তায়ের উপর জবর আছে জবরের তায়ের উপর যে তায়ের উপরে জবর আছে জবরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ যেমন ও হাইতা আউ হাইতা। ও হাউ হাউতা দেখুন ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায়, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউ কত স্পিড বলে দেখেছেন? ওখানে নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হয়, কারণ ইয়া ওয়াও যাবার ইয়াউ আছে ওখানে, ওখানে ওই ইয়ালি ওয়াউলিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন। ও হাইতা আচ্ছা, তারপরে সুজাত ভাই পড়েন। আইনানি, আইন ইয়া যাবার আই, নুন ইয়া যাবার নাই, আই না নি, কেন নুন জের নি, নুন ইয়া যাবার নাই হচ্ছে না, হচ্ছে কেন? আই না কি করে হচ্ছে? আই নাই হবে। আই না নি। ফের বানান করেন। ইয়া- আইন ইয়া যাবার আই, হুম। নুন ইয়া যাবার নাই, হুম। আই নাই নি, নুন জের নি। ইয়া সাকিনের ডান দিকে যাবার, এটি
ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এটি ইয়ালিন। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফের ইয়া সাকিনের ডান দিকে যাবার এটি ইয়ালিন। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে টান দেওয়া নিষেধ। নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আই নানি। নাটা কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না। নুন ইয়া জবর নাই আছে তো ওখানে, আই নাই নি হবে, আপনি আই না নি কিভাবে হচ্ছে? আই নাইনি। নাই ফের টান দিচ্ছে, নাই, আই নাই নি। আই নাইনি। হুম। তাহলে সাফিরুল ভাই নেই, তাহলে সাফিরুল ভাই পড়ার মতো পজিশন নেই হয়তো, খুলছেন আমি ওট। চলেন মোসাদুল ভাই পড়েন। জি হুজুর। লাম, লাম জবর লাম, লাম লাম জবর আলিফ লা, জবর লা। লাম, লাম আলিফ জবর লা, র, 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 ইয়া পেশ, র, ইয়া পেশ, র রু, ইয়া জবর আছে, জবর র ইয়া র, জবর রই। র, ইয়া জবর রয়, আই রয়, রয়, লা রই, লা রই। লা রয়, জি। লা রয়, রা, ইয়া, 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 হুজুর এটা কি ইয়া? বা জবর বা। ও তো ইয়া বা, জবর হয়ে গেল, বা, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে না, র ইয়া জবর হ্যাঁ, রই, এটা হয়ে গেছে তো, এবার বা জবর বা বা, বাকি আছে। বা জবর বা, রয়, লা, লা, র, বাই, লা রই বা। লা রয় বা, লা রয় বা, হুম। লা রয় বা। ইজরা করেন। আম, লামের উপর জবর আছে, আলিফের জবরটি ডান হলো দিকে হারাফ। জবর আছে, এই আলিফ আছে না, আলিফের আলিফের ডান ডান, দিকে। আর আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো একে আলিফ হারাকাত। মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর ইয়াস, রয়ের উপর জবর আছে, ইয়া জবরটি হলো সাকিনের ডান হারাকাত। দিকে জবর আছে, ইয়া সাকিন ডান দিকে জবর। ইয়াসাকে ডান দিকে জবর আছে, ইয়াসাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন জবরটি বলে। ইয়ালিন বলে। ইয়ালিন বলে। আর বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন র, লা লাইবি, রইবা। রা, রা, রইবা, ফের বলে লা রইবা। রা, রইবা। তাহলে ইয়া সাকিন দেখলে তার ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, ওয়াও সাকিন দেখলে তার ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এই চারটে খুব খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরেরটা ওপরের পড়াগুলো কে কে চারজন পড়লেন? এই প্রথম লাইনটা তো মোসাদুল ভাই পড়লেন, দ্বিতীয় লাইনটা কে পড়লেন? আলম ভাই। না হুজুর, আমি পড়িনি। আচ্ছা, আপনি পড়েন। আমি আমি এখানে পড়েছি এই অনুশীলনে কে কে পড়েননি দিয়ে আমি একটা বলছি, অনুশীলনে কে কে পড়েননি খোলেন। শাহানুর ভাই পড়েননি? আমি পড়িনি। করি নাই, পড়েন, পড়েন, আপনি পড়েন। আমি পড়বো? অনুশীলনে পড়েননি তো আপনি? না না। পড়েন। গয়রি। হুম। গয়নালি। গয়নিয়াজের গি। গয়ন ইয়া জবর গই। গয়নিয়াজের গই। রয়াজের রি। গয়রি। ইয়াসাকিনের ডান দিকে জবর আছে, এটা ইয়ালিন। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়াসাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া ইয়া ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা এটিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
যেমন গয়রি। আচ্ছা চলেন, ইসমাইল ভাই একটা পড়েন। ইসমাইল ভাই মনে হচ্ছে ওপরে পড়েছিল, এখানে পড়েনি। যে আমি পড়লাম ইসমাইল। শাহানুর পড়লেন না? ইসমাইল ভাই পড়ছে, আমি আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, ওপরে ওপরে আর কে কে পড়েছিল? পলেরটা অনু- আমি জি পড়ি। হুজুর, অনুশীলনে আমি কে কে শেষ পড়েননি পড়েন। হুজুর, আমি ভাই পড়বো। জাহাঙ্গীর ভাই। ভাই জি। আচ্ছা জাহাঙ্গীর ভাই শাহানুর ভাই পরে পড়বেন, শাহানুর ভাই পড়ছে পড়ে নিক, তারপরেরটা পড়বেন। হ্যাঁ পড়েন। বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি, বা বাইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, ইয়া জবর ইয়া, দাল, ইয়া জবর দাই, হাজির হি, এদাইহি, বার উপরে ই ওয়াও ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান দিকে যাবার, হ্যাঁ। ডান দিকে জবর আছে, ইয়াকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টানতে নিষেধ। ইয়া সাক ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, ইয়াকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বাইনা ইদা ইয়াদাই হি। চলেন জাহাঙ্গীর ভাই পড়েন। ইউনা ইয়া দাউনা, জবর ইয়া পেশ, ইয়া, ইয়া ইয়া হুজুর মানে ইয়া দাগ, ইয়া এটা পড়বো। পেশ ইউ, নুন আলিফ জবর না, এটা। ও, ইয়া পেশ উ, নুন আলিফ জবর না, দাল ওয়া জবর দা, নুন জবর না। সবগুলো একসাথে বানান করেছেন, এবার একসাথে উচ্চারণ করেন। হ্যাঁ, কেটে কেটে বানান করলে কি ফায়দা, আর একসাথে করলে কি ফায়দা বুঝতে পারছেন? ইউনা উলা দাও না, দাউনা। উলা দাও না। যার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, এটিকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ওয়াও ডান সাকিনের ডান দিকে, দিকে যাবার। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াল্লিন বলে। ওয়াল্লিন কে আচ্ছা নরম আওয়াজে টাইম পড়তে হয়, টান দেওয়া। টাইম শেষ হয়ে যাচ্ছে, কেটে যাবে। আপনারা সবাই এইটা একটা একটা করে ভয়েসে একটা একটা করে পড়া গ্রুপে শোনাবেন, ঠিক আছে? আর